সৌভাগ্য নাকি আল্লাহর অশেষ রহমত, এমন এক গুরুতর মুহূর্তে মঞ্জু একটা ভুল করে বসলো। তাকে আদেশ করা হয়েছিল জাবির অ্যাসিড ছোড়ার সঙ্গে সঙ্গে মঞ্জু বাইক জোরে টান দেবে, যেন তাদের কেউ ছুতে অবধি না পারে। মুহূর্তেই সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। কিন্তু মঞ্জুর টাইমিং খুবই বাজে ছিল। জাবির অ্যাসিড ঠিকমতো ছোড়ার আগেই বাইক টান দিল, যার জন্য মৌয়ের চেহারা অবধি পৌঁছাতে পারে না। মৌও কি ভেবে যেন আতঙ্কে সরে গিয়েছিল, কিন্তু ঠিকঠাক নিস্তার সে পেল না। মুহূর্তেই ঝলসে ওঠে তার বাম হাত। মুহূর্তেই মৌ আত্মচিৎকার দিয়ে উঠল। জাবির দূর থেকে সে চিৎকার শুনে মঞ্জুকে বকার বদলে পৈচাসিক হাসি দিল। মঞ্জুকে তারা দিল আরো জোরে চালা হারামি। তীব্রভাবে জ্বলছে মৌয়ের হাত, যেন আগুনে দাউ দাউ করে জ্বলছে। খুবই অল্প সময়ের মাঝে তার হাতের ত্বক ক্ষতিগ্রস্ত হলো। সময়ের সাথে সাথে আর্তনাদও বাড়ছে তার। মৌয়ের আত্মচিৎকারে আশেপাশে সবাই ছুটে আসে। মৌ চেঁচিয়ে চেঁচিয়ে রাস্তায় পড়ে যায়। আল্লাহ গো, মা গো, আব্বা, আমার হাত, আমার হাত, আমি মরে যাচ্ছি গো, আমার হাত। তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে মৌকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, যতটা দ্রুত সম্ভব। পুরো পথে মানুষ নিজেদের জ্ঞান অনুযায়ী যতটা পারলো পানি ঢাললো শুধু। আর যেহেতু মৌয়ের কামিজের হাতা কনুইয়ের ওপরে ছিল, সেক্ষেত্রে কাপড়ের কোনো সমস্যা পোহাতে হলো না। একজন মহিলা তাকে সাহায্য করেছে। মহিলা নিজ উদ্যোগেই হাত দিয়ে ঘষে ঘষে অ্যাসিড ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। সর্বপ্রথম অ্যাসিড ছাড়ানো জরুরি। ধোয়া সেরে যত দ্রুত সম্ভব মহিলা একটা নরম পরিষ্কার কাপড় দিয়ে খুব হালকা করে জড়িয়ে দিল, যাতে কোনো জীবাণু আক্রমণ না করে। প্রণবরাও খবর পেয়েই সবার আগে ছুটে যায় হসপিটালে। রাজিয়া শেখ তো খবর পেয়ে বোরকা ফেলেই কাঁদতে কাঁদতে ছুটে এসেছেন মেয়ের চিন্তায়। রিয়াজ সাহেবও চেম্বার বন্ধের সুযোগ পাননি। কোনো রকমে আরেকজনের হাতে দায়িত্ব দিয়ে তিনি দ্রুত সিএনজিতে উঠে পড়েন। আল্লাহ জানেন কি বিপদ যাচ্ছে এই পরিবারের ওপর দিয়ে। জুনায়েদ এখনো সুস্থ হয়নি, সে একই হাসপাতালে ভর্তি। পার্শ্ববর্তী হাসপাতালের ডাক্তাররা জানালো তাকে অন্য আরো হাসপাতালে নিয়ে যেতে। রিমঝিম চোখ মুখ লাল করে মৌকে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে গেল। যত সময় যাচ্ছে মৌয়ের জ্বালাপোড়া ততই বাড়ছে। সে চিৎকার করছে, ক্লান্ত হলেও তার আহাজারি কান্না আর্তনাদ থামছে না। মৌয়ের হাতের কনুইর নিচ থেকে হাতের আঙ্গুল অবধি অ্যাসিড বার্ন হয়েছে। খুবই দুর্বিষহ দেখাচ্ছে এই দৃশ্য। দেখলেই বোঝা যায় অনেকটা স্কিন ড্যামেজ হয়েছে। মৌয়ের তুলতুলে ফর্সা হাত এখন কেউ চোখেও দেখতে পাচ্ছে না। তাকে নেওয়ার সময় করিডোরের একজন তার হাত দেখে ফেলেছিল। নরম কাপড়টা কিছুটা সরে গিয়েছিল এই যা। কিন্তু সেই অপরিচিত মহিলা এই দুর্দশা সইতে না পেরে সেখানেই বমি করে ফেললেন। এই দৃশ্যে মৌয়ের ভেতরটা আরো বেশি মুচড়ে উঠেছে। তার কান্নার বেগ আরো বেড়ে যায়। মৌয়ের চিকিৎসা চলল নিয়ম মাফিক। জোনায়েদ জোরপূর্বক ডিসচার্জ নিয়ে মশিউর সাহেবের সাথে আসলো। কামরুল তো এসেছে গত হাসপাতালেই। ইতোমধ্যেই বেলতুলিতে জাবিরকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। যখন কিছুতেই কাজ হচ্ছে না, তখন মসজিদে মসজিদে মাইকিং হলো, যেন অতি দ্রুতই জাবিরকে এবং ওর চেলাদের পাকড়াও করা হয়। শুধু তাই না, জাবিরের ঘৃণ্য কাজ সম্পর্কেও সবাইকে জানানো হয় এবং অন্যান্য বাড়ির মেয়েদের সাবধানে থাকতে বলার নির্দেশ দেওয়া হয়। জোনায়েদ মৌয়ের বেডের পাশে বসা, তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আব্বু বলেছে ভাইয়েরা সব বিপদ থেকে বোনদের বাঁচায়। আমি কেন পারলাম না আপু? আমি যে উল্টো মার খেয়ে হাসপাতালে পড়েছিলাম। আমি তোমাদের ভাই হওয়ার যোগ্য না, আমি একজন ব্যর্থ ভাই। মৌ তার ভাইকে কিছু বলার মতো অবস্থাতে নেই। তার তীব্র জ্বালাপোড়ার পাশাপাশি প্রচুর হাত চুলকাচ্ছে। সে বদ্ধ পাগলের মতো আচরণ করছে। তার হাত চুলকাচ্ছে, নিজের কাছেই চরম ঘৃণা লাগছে। সে বারবার নিজের ডান হাতটা দিয়ে চুলকাতে চাচ্ছে, কিন্তু তাকে ধরে বসা রিমঝিম আর তার মা। মায়ের কান্না তো থামছেই না। রিমঝিম চোখ মুখ লাল করে বারবার মাকে শক্ত হতে বলছে, কিন্তু সন্তানের এই দুর্দশায় কোনো মাই বা কিভাবে মেনে নিতে পারে। বাইরে সাংবাদিক কিছু এসেছে, তারা এই পারিবারিক ট্রমার মাঝেও পরিবারের কাছে আসার চেষ্টা করছে, মৌয়ের সম্পর্কে জানার চেষ্টা করছে। তাদের তো রমরমা নিউজ করতে হবে। সে পরিবারের পরিস্থিতি যেমনটাই হোক না কেন, তাদের জিজ্ঞাসা করা লাগবে কি হয়েছে, কেন হয়েছে, তাদের অনুভূতি কি, এর মতো জঘন্য সব প্রশ্ন। কিন্তু পুলিশরা তাদের আটকে রেখেছে। পুলিশরা কিছু এসেছে মৌয়ের থেকে স্টেটমেন্ট নিতে, তার হালচাল বুঝতে। পুলিশরা ডাক্তারদের সাথে কথা বলে মৌয়ের কাছে ঘেঁষার চেষ্টা করলো, কিন্তু এখন মৌয়ের ডান হাত বেঁধে রাখা হয়েছে। সে পাগলের মতো আচরণ করছে চুলকাতে না পেরে। রিমঝিম পুলিশদের দেখে মাকে বোনের কাছে রেখে উঠে দাঁড়ালো। আমি একজন ডক্টরের পাশাপাশি পেশেন্টের বড় বোন, যা জিজ্ঞাসা করার আমাকে করুন। আমি আমার বোনকে এসব জিজ্ঞাসা করতে দিতে মোটেও অনুমতি দেব না। ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে আরো। পুলিশরা রিমঝিমের শক্ত গলার কথা মেনে নিল। অতঃপর তাকে বাদবাকি জিজ্ঞাসাবাদ করা হলো। রিমঝিমের সাথে মশিউর সাহেবও শক্ত মুখে দাঁড়িয়েছিল। তিনি রিটায়ারমেন্টে গেলেও এখনো তাকে জুনিয়ররা সালাম ঠোকে। মশিউর সাহেব চাকরিকালীন সময়ে আগেও এই ধরনের কেস হ্যান্ডেল করেছেন, আর আজকাল তো এই খবর রোজই পত্রিকায় পাওয়া যায়। আজ এই নির্মম ঘটনা ঘটে গেল তার সাধের বেলতুলিতে। মৌ নিশ্চয়ই এতদিন অনেক ভয়ে ভয়ে থাকতো, যদি একটু শব্দ করে আর গুন্ডাটা তার ক্ষতি করে ফেলে।
ওই একটুখানি প্রতিবাদের জন্য আজ তাকে সেই জানোয়ারের শিকার হতে হলো। পরের দিন প্রথম আলোর পত্রিকার পাশাপাশি আরো কিছু পত্রিকায় শিরোনাম এলো, বখাটের প্রস্তাবে রাজি না হওয়ায় ঢাকার বেলতলির এক তরুণীকে অ্যাসিড নিক্ষেপ। এই ঘটনা গতকাল শুনে মৌয়ের মামা চাচারা যে যেখানে ছিল সবাই ছুটে এলো তাদের পরিবারের পাশে দাঁড়াতে। এমন সংবেদনশীল পরিস্থিতিতে মৌ এবং তার পরিবারকে কেউ একা ছাড়তে চাইল না। বেশ কিছুদিন হাতের ড্রেসিং সহ অন্যান্য চিকিৎসা চলল। মাসখানেকের মাঝেই মৌয়ের সার্জারি হলো। তবে সেভাবে দাগ কাটাতে পারেনি ডাক্তাররা, যাদের গায়ে দাগ থেকে যাবে আজীবনের জন্য। ডাক্তাররা সবাই বারবার করে পরিবারকে সাবধান করেছে মৌয়ের বিশেষ যত্নের পাশাপাশি ভালো সাইকোলজিস্টের প্রয়োজন। কিন্তু দেখা গেল মৌয়ের হাতের চাইতে ভেতরটা ক্ষতবিক্ষত হয়েছে বেশি। সে অনেকদিন হাসপাতালে কাটানোর পর এখন কিছুতেই বেলতুলি ফিরতে চায় না। তার পাগলামো আচরণ আরো জঘন্যভাবে বেড়েই চলেছে। তার ট্রমা, এংজাইটি, ডিপ্রেশন কোনো পরিবারের সদস্যই ঠিক করতে সক্ষম হচ্ছে না। এতে ডাক্তাররা কিছুটা চিন্তিত হয়ে জানায় এখন মৌকে বেলতুলি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, বরং আরো কয়েকটা দিন দেখুক। মৌয়ের মানসিক অবস্থা অনুযায়ী একজন সাইকোলজিস্টও ঠিক করা হলো, কিন্তু তার উন্নতির কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। সোফিয়া খানম অর্থাৎ নিবিড়ের মা একবার এসে দেখে গেছেন মৌকে। হ্যাঁ, তিনি বদরাগী, জেদি, ইগোইস্টিক, একরোখা মানুষ, কিন্তু তিনি অমানুষ নন। রিমঝিমের ঘটনার পর থেকেই তিনি অনেকটা নরম হয়ে গিয়েছিলেন তার পরিবারের প্রতি। এখন মৌয়ের এই বেহাল দশায় তিনি নিজেও বাড়িতে শান্তিতে দুদণ্ড বসতে পারছেন না। মৌকে নিয়ে কয়েকবার দেখে গেছেন। সব ভুলে এই কঠিন সময়ে রাজিয়া শেখকে সান্ত্বনাও দিয়েছেন। সোফিয়া খানম একটু হলেও আন্দাজ করতে পারেন এই যন্ত্রণা, কারণ তিনি নিজেও একজন মেয়ের মা। আজকাল শাইনাকেও একা ছাড়তে তার ভীষণ ভয় হয়। নাহিয়ানও খবর পেয়ে 4 দিনের ছুটিতে এসে মৌকে দেখে গেছে। নাহিয়ানের বুকেও ক্ষত হয়েছে এই খবর শোনার পর। তার প্রিয় বোনটার সাথে এত বড় কাণ্ড ঘটে গেল, অথচ নিবিড় এখনো কিছুই জানে না। সে নেটওয়ার্কের বাইরে, সমুদ্রে জাহাজে নিজ দায়িত্ব পালনে ব্যস্ত। 5-6 মাস তার এই যাত্রার সময়। ইতোমধ্যেই 3 মাস কেটেছে, এখনো 3 মাসের মতো বাকি। তার সাথে যোগাযোগের কোনো পন্থাই নেই। যখন দেখা গেল মৌকে কিছুতেই এই পরিবেশে রাখা সম্ভব হচ্ছে না, তখন সাইকোলজিস্ট পরামর্শ দিল মৌকে দূরে কোথাও নিয়ে যেতে। এই ট্রমা কাটানো এত সহজ না, তবে ট্রমার ঘটনাস্থল থেকে দূরে থাকলে পেশেন্টকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। যেখানেই যাক তাকে কিছুতেই একা রাখা যাবে না। এর জন্য মৌয়ের 4 মামা মিলে সিদ্ধান্ত নিলেন তারা মৌকে চট্টগ্রাম নিয়ে যাবেন। আপাতত তাদের শেখ বাড়ির থেকে ভালো কোনো লোকেশন নেই মৌকে এই নরক থেকে উদ্ধার করতে। পরিবারের সদস্যরাও রাজি হলো, তাই হোক, চট্টগ্রামেই থাকুক সে। কয়েকদিনের মাঝে মৌয়ের পাশাপাশি রাজিয়া শেখ, এশা, রিমঝিমকে নিয়ে রওনা দিলেন মামারা। পুরো পথ মৌকে ঘুমের ওষুধ দিয়ে রাখতে হলো। বড় মামা তার পরিচিতদের দিয়ে চট্টগ্রামের ভালো মানের সাইকোলজিস্টেরও ব্যবস্থা করে ফেললো। চট্টগ্রামে মৌয়ের পরিবার সপ্তাহখানেক থাকলো। এরপরই ইয়ামিন তাদের ঠেলে ঢাকায় পাঠিয়ে দিল। এশার স্কুল আছে, রিমঝিমেরও চাকরি আছে। এছাড়া রিয়াজ সাহেব এবং জুনায়েদও ঢাকায় একা। সবকিছু মিলিয়ে পরিবারের ওপরও কম ঝড় যায়নি। বড়সড় দুর্ঘটনায় রোগীর পাশাপাশি তার পরিবারের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। সেখানে মৌ এক বখাটের দ্বারা এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে রাজিয়া শেখ এবং রিয়াজ সাহেব দুজনেই নিজেদের দোষারোপ করছেন। রিয়াজ শেখও বেফাস বারবার মৌয়ের কাছে ক্ষমা চাচ্ছেন, নিজেদের গাফিলতি নিয়ে লজ্জা প্রকাশ করছেন। এতে মৌয়ের মানসিক অবস্থা আরো নাজুক হয়। এজন্য সবকিছু থেকে সবাইকে মুক্তি দিতেই ইয়ামিনের এই কাজ। এতদিন মৌকে ওরা দেখে রেখেছে, এবার তার মামাদের পালা। শিহাব বুসরাও এসেছে মৌয়ের খবর পেয়ে, কিন্তু মৌ বারবার ঘরবন্দি থাকতে চাচ্ছে, যা বেশ ভয়েরও বটে। জাবির এবং তার চেলাদের এখনো পাওয়া যায়নি, ওরা গা ঢাকা দিয়েছে। পুলিশ খুঁজছে তাকে, সাথে জাবিরের যে নেতা ছিল তাকেও বেশ চাপে রাখা হয়েছে। এই খবর মিডিয়া অবধি পৌঁছে গেছে। নেতা চাইলেও এসব ধামাচাপা দিতে পারছে না। এমপিকে তো জানানোই যাবে না জাবির নেতার লোক, নয়তো এমপি বলবে জাবিরকে ছেড়ে দিতে। কিন্তু নেতার পক্ষে জাবিরকে ছাড়া সম্ভব নয়। লাখ লাখ টাকা লেনদেনের মূল চাবিকাঠি জাবির, এজন্য তার সমস্ত অকাজকে সে কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গ দেয়। তবে এবার কিছুতেই ব্যাপারটা ধামাচাপা দেওয়া যাচ্ছে না এমপি সাহায্য ছাড়া। মৌয়ের দিনগুলো হয়তো চট্টগ্রামে ভালো কাটার কথা, কিন্তু তার তা হচ্ছে না। তার ঘুম হয় না, হাত এখনো জ্বালাপোড়া করে। হাতের চাইতেও বেশি তার বুকের ভেতরটা ঝলসে গেছে। সে ঝলসে যাওয়া কেউ দেখতে পায় না, সম্ভবও না। সে নিজের হাতের দিকে নিজে তাকাতে পারে না। বারবার দুঃস্বপ্ন দেখে আর হঠাৎ হঠাৎ চেঁচিয়ে ওঠে। মৌ কবার তো আত্মহত্যার চেষ্টাও করেছিল, কিন্তু মামাদের বাড়িতে কাজ করা বৃদ্ধা তাকে দুবেলা করে কুরআন পড়ে শোনায়। আল্লাহ কত মহান, তার সৃষ্টি কত সুন্দর, সেসব বর্ণনা করেন। সেসব শুনে মৌ কিছুক্ষণের জন্য আত্মহত্যার কথা ভুলে থাকে, কিন্তু তার এই ক্ষত সে কিছুতেই সারাতে পারে না। দম বন্ধ হয়ে যায় হাতের দিকে তাকালে। এজন্য প্রায় সে হাত কাপড় দিয়ে বেঁধে রাখে। সালমাও দ্রুত বাপের বাড়ি থেকে ফিরে আসে। মৌয়ের সাথে একবার সেও অন্যায় করেছে, অথচ মেয়েটা তাকে ক্ষমা করে দিয়েছে। এমনকি ইয়ামিনকেও জানতে দেয়নি। এত সুন্দর মনের মেয়েটার এত বড় বিপদে সে পাশে না থাকার মতো অকৃতজ্ঞ নয়।
যখন মৌয়ের পাশে কেউ থাকে না তখন সালমা থাকে। সালমা মোটেও মৌয়ের হাতের দিকে ঘৃণা চোখে তাকায় না। অবশ্য সার্জারির কারণে হাত অনেকটাই সেরে গেছে, দাগগুলো খুব বেশি পরিমাণে নেই। তবুও যতটুকু আছে প্রথম দেখায় যে কারোই গা ঘিনঘিন করবে। সকালে বুশরা তাকে বাগানে নিয়ে গেল। হাঁটতে হাঁটতে বুশরার বিয়ের কথা বলল। তার বিয়ে ঠিক হয়ে আছে, এই তো সামনের মাসেই তার বিয়ে। এই নিয়ে কত শত আলাপ। এসব আলাপের মূল কারণ মৌকে স্বাভাবিক রাখা। 10টায় সাইকোলজিস্টের কাছে যাওয়া বাধ্যতামূলক। কিছু দূর আসতেই বাড়ির বাচ্চারা মৌয়ের মুখে পড়ে। মৌয়ের হাত দেখে সবাই ভয়ে ছুটে ছুটে পালায়। দূর থেকে বড় মামি আর মেঝো মামু বাচ্চাদের ডেকে মৌয়ের থেকে সরিয়ে নেয়। ওরা যে মৌয়ের এখানে থাকাটা বিশেষ পছন্দ করছে না এটা মৌ একটু হলেও টের পেয়েছে, কিন্তু সে এতে কিছুই করতে পারে না। প্রথম যেবার বুঝেছিল সেবার ইয়াসিন মামা চেঁচিয়ে চেঁচিয়ে বাড়ির সবাইকে সাবধান করেছিলেন। আমাদের ভাইয়েদের পাশাপাশি আমাদের বোনের সম্পত্তিও এই বাড়িতে উপস্থিত। আমার বোনের ভিটেতে মৌ থাকছে। আশা করছি কেউ কখনো ওকে নিয়ে নাক কুচকাবে না, কিংবা এও ভাববে না আমার ভাগ্নি এখানে ফ্রিতে থাকছে। ওর বাপ ওর জন্য প্রতি মাসে খরচ পাঠায়, আর এটা ওর মায়েরও বাড়ি। সেই থেকে বড় মামি আর মেঝো মামি দূরে দূরে থাকেন। তাদের বাচ্চাদেরও মৌয়ের কাছে ঘেঁষতে দেয় না। মৌয়ের হাত থেকে নাকি দুর্গন্ধ বেরোয়, এতে নাকি বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। মৌ এখন আর কাঁদে না। কাঁদতে কাঁদতে তার চোখের পানি সব খরচ করে ফেলেছে। সে এখন পাথরের মতো হয়ে গেছে। হ্যাঁ, হাইপার হয়ে যায় কালীভদ্রে। হঠাৎ হঠাৎ প্যানিক অ্যাটাক হয়, বুক খিচে ধরে, তবুও কান্নাটা আসে না। কাদার কথা ভাবলেও আজকাল ক্লান্ত লাগে। বুকের ভার যে সামান্য কান্নার পানিতে মিটবে না। বুশরা এই কাণ্ড দেখে দ্রুত মৌকে অন্যদিকে নিয়ে যেতে চাইল, তবে মৌ মিনমিন করে বলল, ক্লান্ত লাগছে, আমি রুমে যাই। ডাক্তারের কাছেও তো যেতে হবে। মৌয়ের অস্বাভাবিকভাবে ভালো আচরণ ঠিক বুশরার হজম হলো না। বুশরার হ্যাঁ কিংবা না শুনল না সে। বুশরাকে ফেলেই বাড়ির ভেতরে চলে গেল। অদূরে বড় মামিকে দেখল সে। মৌকে দেখতেই কেমন মুখটা বিকৃত করে অন্যদিকে ফিরে গেল। অথচ একসময় মৌকে দেখলেই কাছে টেনে নিতেন, মা মা বলে আদর দিতেন। মৌ অন্য কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেল। সালমা দেখলো মৌকে যেতে, এজন্য সেও মৌয়ের পিছু নিল। ওপরে আসতেই কেমন ধাম করে শব্দ হলো, যেন ভারী কিছু পড়েছে। শব্দটা মৌয়ের ঘর থেকেই আসলো। সালমার পেছনে থাকা বুশরাও এই শব্দটা শুনলো। দুইজনে একে অপরের দিকে চেয়ে ছুটে গেল মৌয়ের ঘরে।